এভরিওয়ান, কি অবস্থা সবার? র্যাপিড রিভিশন সিরিজের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ফিজিক্স ফার্স্টের চ্যাপ্টার 6 মহাকর্ষ আর অভিকর্ষ চ্যাপ্টারটা নিয়ে। যেহেতু এটা একটা রিভিশন ক্লাস, তাই আমি ধরে নেব তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে। তো আমি যতটা তাড়াতাড়ি পসিবল একটা শর্ট লেকচার দেওয়ার ট্রাই করবো। তো এখানে আমি মূলত হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যে এই চ্যাপ্টারে কি কি টপিক আছে, কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন কোন সূত্রগুলো থেকে তোমাদের সিকিউতে ম্যাথ আসবে, ম্যাক্সিমাম টাইম ম্যাথগুলো আসবে, এবং কোন টাইপগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে মোটামুটি একটা আলোচনা করবো। ওভারঅল একটা রিভিশন ক্লাস হবে, সো তোমার এই চ্যাপ্টার সম্পর্কে একটা ওভারঅল একটা আইডিয়া হয়ে যাবে। সো আমরা যদি চ্যাপ্টারটা শুরু করি, ফার্স্টে আমাদের এখানে আছে পরন্ত বস্তুর সূত্র বা গ্যালিলিওর সূত্র। তো এটা আমার নিজের একটা লেকচার নোট, আমার স্টুডেন্ট তুলেছিল সেটা। তো এখানে আমাদের পরন্ত বস্তুর যে সূত্রটা আছে গ্যালিলিওর, তো গ্যালিলিও পরন্ত বস্তু সম্পর্কে আমাদের তিনটা সূত্র দিচ্ছে আমরা জানি। তো সেই তিনটা সূত্র আমাদের কি কি? প্রথম সূত্রটা আমাদের গ্যালিলিও বলছিল, কি বলছে? স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। এটা আমরা জানি, ক্লাস 9-10 আমরা এটা পড়ে এসেছিলাম। ওকে, তো এটার মানে কি? মানে তুমি একটা বড় বস্তু ফেলো, একটা ছোট বস্তু ফেলো, দুটোই সমান সময় সমান পথ অতিক্রম করবে। সিম্পল একটা সূত্র। দ্বিতীয় সূত্রে যে কথাটা বলছে সেটা হচ্ছে কি? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। মানে কি? তুমি হচ্ছে উপর থেকে একটা বস্তু ফেললা, সেই বস্তুটা সময়ের সাথে সাথে পড়তেছে, তাহলে সেই ক্ষেত্রে এই বস্তুটা সময়ের সাথে সাথে একটা বেগ অর্জন করবে। সেই বেগটা সে কত সময় ধরে পড়তেছে তার সমানুপাতিক হবে। ঠিক আছে? এইটা তার মানে কি? সময় যত অতিবাহিত হবে তত সমানুপাতিক হারে বেগ বাড়বে। যেমন পৃথিবীর ক্ষেত্রে কি হয়? পৃথিবীর অভিকর্ষ স্তর 9.8। তার মানে কোন একটি উপর থেকে তুমি একটা বস্তু ফেলে, সে প্রতি এক সেকেন্ডের জন্য তার বেগ 9.8 মিটার পার সেকেন্ড। এই পরিমাণ করে তার বেগ বাড়তে থাকবে। ঠিক আছে? এটা তো এই জিনিসটাই তো ভি ইজ প্রপোর্শনাল টু টি। এইটা থেকে যদি আমরা সূত্রে কনভার্ট করি, আমরা জানি সমানুপাতিকের সূত্রটা ইজিলি আমরা কিভাবে পেতে পারি? যেমন ভি, তাহলে ভি এর 1/2 মানে ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু সমান, যেহেতু সমানুপাতিক তাহলে এটার 1/2 সমান পরেরটারও 1/2, তার মানে টি ওয়ান ডিভাইডেড বাই টি টু। ঠিক আছে? তো এইভাবে আমরা সূত্রটা পেতে পারি। তো এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা। ঠিক আছে? তো এটা হচ্ছে দুইটার সাথে তুলনা করো, তিনটার সাথে তুলনা করো। তো দুইটার সাথে তুলনা করা মানে কি? মনে করো একটা বেগ আছে, তোমাকে 2 সেকেন্ড পরে একটা নির্দিষ্ট বেগ দিল, যে বেগ হচ্ছে 20, তাহলে 10 সেকেন্ড পরে তার বেগ কত সেটা তুমি ভিডিও এর মাধ্যমে বের করতে পারবা, এরকম আর কি। ওকে, এরপরে যেটা লিখছে এটা আসলে এইটার পার্ট না, এটা আসলে তৃতীয় সূত্র। স্টুডেন্ট ভুল করে এখানে তুলে ফেলছে আমার। তো এরপরে যে তৃতীয় সূত্রটা, তো এখানেও আসলে সংজ্ঞাটাও ভুল তুলছিল। তো এইখানে যে সূত্রটা ছিল সেটা হচ্ছে কি? এটার সাথে কিছুটা মিল আছে, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে তোমার অতিক্রান্ত দূরত্ব হবে, এখানে হচ্ছে বেগ হবে না। 3 নম্বর সূত্রটা বলবে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। মানে 3 নম্বর সূত্র অনুযায়ী আমাদের হবে কি? এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার। ও ভুল করে এটা আসলে তোমার কেপলার যে সূত্রটা আছে সেই সূত্রটা লিখে ফেলেছিল এখানে। ওকে, তো এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার, এটা থেকে যদি আমি সূত্রে যাই তাহলে আমার কি আসবে? যেহেতু সমানুপাতিক তাহলে এটার 1/2 মানে এইচ ওয়ান ডিভাইডেড বাই এইচ টু সমান হচ্ছে টি এরও 1/2 মানে টি ওয়ান ডিভাইডেড বাই টি টু মানে টি ওয়ান স্কয়ার ডিভাইডেড বাই টি টু স্কয়ার। এটা হচ্ছে আমাদের উচ্চতার যে 3 নম্বর সূত্রটা সেটা। তার মানে কি? তোমার যে যে অতিক্রান্ত সেই দূরত্বটা অতিক্রম করবে সেটা সময়ের বর্গের সমানুপাতিক, মানে টাইম ওয়াইজ এটা খুব দ্রুত হারে বাড়তে থাকবে, এটাই বুঝাচ্ছে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা চলে যাই, এরপরে আমাদের কি বলছে? নিউটনের মহাকর্ষ সূত্র। এই চ্যাপ্টারের অ্যাকচুয়াল টপিক শুরু হলো নিউটনের মহাকর্ষ, যেহেতু এটা মহাকর্ষ বিকর্ষ। তো আমরা জানি মহাকর্ষটা কি? মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ, আকর্ষণ বল কাজ করে, বিকর্ষণ তো কাজ করে না মহাকর্ষের ক্ষেত্রে, সেই আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ। ওকে, তো এই ক্ষেত্রে কি হয়? দুইটা বস্তু এমন আর এম টু ভরের দুইটা বস্তু যদি হয়, তাদের মধ্যে যে আকর্ষণ বলটা হবে সেটা হচ্ছে, মানে বলটাকে যদি আমি বলি, সেটা হচ্ছে এই দুইটা ভরের গুণফলের সমানুপাতিক। এই যে ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব যদি ডি হয়, সেই মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এটাকে যদি আমি কম্বাইন করি তাহলে আমি কি লিখতে পারি? এই দুইটাকে কম্বাইন করে এটা আমি লিখতে পারি। ঠিক আছে? F1 F2 M1 M2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, এটা সমানুপাতিক। দেন আমি যদি সমানুপাতিক চিহ্ন উঠে দিই তাহলে আমাদের একটা ধ্রুবক মান আসবে, সেটা হচ্ছে কি? F ইকুয়াল সেই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে এক্ষেত্রে জি। জিটা হচ্ছে কি? আমাদের মহাকর্ষ ধ্রুবক। ঠিক আছে? এটা একটা ধ্রুবক মান, আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠলে আমরা একটা ধ্রুবক পাই, সেটা তাই M1 M2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। সো এখানে পরিচিতিটা কি ভাইয়া? তুমি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু আছে, একটা ভর এমন আর একটা ভর হচ্ছে M2, সেই দুইটা ভর তুমি M1 M2 বসাবা, দেন তাদের মধ্যবর্তী দূরত্ব কত সেটা ডি হিসেবে বসাবা, আর জি এর মানটা ধ্রুবপদ, সেটা হচ্ছে 6.67 × 10⁻11। এই মানটা যদি বসা দাও তাহলে ওই দুইটা বস্তুর মধ্যে কি পরিমাণ বল কাজ করছে সেটা তুমি জানতে পারবা নিউটন এককে। ঠিক আছে? ওকে, এর পরবর্তীতে আমরা চলে আসি কেপলারের সূত্র। তো কেপলারের সূত্রটা আমাদের কি বলছে ভাইয়া? কেপলারের সূত্রটা হচ্ছে কি? আমাদের যে কক্ষের সূত্র, ফার্স্ট যে সূত্রটা 1 নম্বর সূত্রটা আমাদের বলছে প্রতিটি গ্রহ সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে। এটা কি আমরা তো ছোটবেলা থেকে মোটামুটি জানতাম, যে হচ্ছে কি সূর্য সেন্টারে থাকে, যে সানটা থাকে তার চারপাশে কেন্দ্র করে পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো ঘুরে, বাট এটা বৃত্তাকার পথে ঘুরে, আমরা যতটুকু জানতাম। বাট অ্যাকচুয়ালি ওই পথটা আসলে পুরোপুরি বৃত্তাকার না, ওই পথটা হচ্ছে উপবৃত্তাকার। মনে করো বৃত্তটাকে তুমি যদি একটু চাপ দাও, ডিমের মতো হয়ে যায়, কিছুটা এরকম হয়ে যায়, এটা হচ্ছে একটা উপবৃত্তাকার পথ। ঠিক আছে? তাহলে আমরা বৃত্তাকার কেন করতাম? তো ছোট ক্লাসগুলোতে পড়তাম, কারণ তখন আমাদের উপবৃত্তাকার পথগুলো আমাদের কাছে একটু কমপ্লেক্স লাগবে। ঠিক আছে? যেহেতু বৃত্তাকার মানে পথটা কম্পেয়ার টু ইজি, দ্যাটস ওয়াই তখন আমরা এটা পড়তাম। বাট এখন যেহেতু আমরা বড় ক্লাস উঠছি, সো অ্যাকচুয়ালি কি ধরনের পথটা হয় সে সম্পর্কে আমাদের জানতে হবে। ওকে, তো এইটা হচ্ছে উপবৃত্তাকার পথ। তো এখন এই উপবৃত্তাকার পথে
পথে পৃথিবী ঘুরতে থাকবে, এই যে চারপাশে যেখানে এই পথে মনে করো। এখন কথা হচ্ছে এই উপবৃত্তের ক্ষেত্রে তুমি যদি ক্লাস মানে তোমার যে হায়ার ম্যাথ সেকেন্ডের 6 নম্বর চ্যাপ্টার কনিক চ্যাপ্টারটা পড়ো, সেখানে আমরা উপবৃত্ত সম্পর্কে পড়ছি, যেখানে একটা যে প্রধান অক্ষ থাকে, যে বৃহৎ অক্ষটা থাকে, তার উপর দুইটা বিন্দু থাকে। এই দুইটা বিন্দুকে বলা হয় উপকেন্দ্র বা ফোকাস বলা হয়। একটা নাম যদি আমরা বলি S1 আর একটা হচ্ছে S2, দুইটা ফোকাস থাকে। এই দুইটা ফোকাসে মানে পৃথিবী যখন ঘুরবে, এই সূর্যের যে পজিশনটা হবে সেটা হয় ফোকাস 1-এ বা ফোকাস 2-তে। এইরকম কোন একটা পজিশনে সূর্য থাকবে, তার চারপাশে পৃথিবীটা এইভাবে প্রদক্ষিণ করবে, যে কোনো একটা পজিশন হয় এই ফোকাসে অথবা এই ফোকাসে। এইরকম এই কথাটা এখানে বলছে যে প্রতিটি গ্রহ মানে গ্রহ সূর্যকে একটা নির্দিষ্ট ফোকাসে রেখেই ঘুরতে থাকে এবং সেটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। ওকে, তো এটা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি আছে, সান আছে, সূর্য যে কোনো একটা ফোকাসে থাকবে উপবৃত্তাকার কক্ষপথে। দেন এই পথে কি পৃথিবী হোক বা অন্য কোনো গ্রহ হোক এভাবে ঘুরবে। ওকে, এরপর আসি 2 নম্বর সূত্রটাতে। 2 নম্বর সূত্রটা আমাদের কি বলছে, গ্রহ ও সূর্যের সংযোজক সরল রেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। দেখো একটা কি কথা বলছে, যে এই যে গ্রহগুলো যে অতিক্রম করবে সেটা সমান সময়ে সমান পথ অতিক্রম করবে না ভাইয়া, সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। দ্যাট মিনস কি, যে যখন সূর্যের চারপাশে একটা গ্রহ ঘুরবে বা পৃথিবী ঘুরতেছে, তখন সে নট নেসেসারি যে প্রত্যেকটা সময় ওই পৃথিবীর মানে পৃথিবী যে চারপাশে ঘুরতেছে তার যে একটা বেগ, মানে এইভাবে যে ঘোরার ক্ষেত্রে তার যে একটা বেগ, সেই বেগটা যে সবসময় সেম থাকবে, যেটাকে আমরা বার্ষিক গতি বলে থাকি। বার্ষিক বেগ একটা তো আণিক গতি, আণিক গতি মানে নিজ কক্ষপথে যেটা ঘুরে, আর বার্ষিক গতি মানে ঘুরতে ঘুরতে যে সামনে আগায়, সেটা হচ্ছে আমাদের বার্ষিক গতি। তো এই বেগটা সবসময় সেম থাকে না, এই জন্য সমান সময় যে সমান পথ অতিক্রম করবে বিষয়টা এমন না। এই জন্য কেপলারের ক্ষেত্রে টেস্ট করে দেখছে যে আসলে সমান সময় সমান পথ অতিক্রম না করলেও সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। কারণ পৃথিবী যখন সূর্যের, মনে করো সূর্যটা এখানে আছে, পৃথিবী যখন সূর্যের খুব কাছাকাছি থাকে, জেনারেলি তার যে বার্ষিক গতিটা আছে সেটা একটু বেড়ে যায়, ঠিক আছে। তো আবার যখন দূরে চলে যায় জেনারেলি সেটা একটু কম হয়। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মেনটেন হয়, যে আমি মনে করো পৃথিবীর পজিশন আছে এখানে, আবার একটু পরে পজিশন গেল এই জায়গায়, তাহলে এখানে যে ক্ষেত্রফল এই সময় এইটা সময় লাগলো T1, যেখানে আমি এক্সাম্পল হিসেবে দিছি যে এই পজিশন থেকে এই পজিশনে গেছে, এক্ষেত্রে তার মনে করো A1 সময় লাগছে, মানে A1 ক্ষেত্রফল অতিক্রম করছে T1 সময়। ঠিক তেমনি T2 সময় মনে করো A2 ক্ষেত্রফল অতিক্রম করলো, এই যে দুইটা কানেক্ট করলাম এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত। আবার T3 কি, ওই বিন্দু থেকে তারপরের বিন্দু পর্যন্ত কানেক্ট করলাম। এভাবে এই সময় তিনটা যদি সেম হয়, তাহলে যে তাদের অতিক্রান্ত যে ক্ষেত্রফলটা সংযোগ করে যে পাইলাম, সেই ক্ষেত্রফলগুলো আমাদের সেম হবে। যে কিগুলো যদি সময় হয় তাহলে ক্ষেত্রফলগুলো আমাদের সমান হবে, সেটাই বলা হয়েছে। ওকে, এর পরবর্তীতে আমরা আসি 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রটা আমাদের বলছিল কি, যে হচ্ছে সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ এর অর্ধপরক্ষের ঘনফলের সমানুপাতিক। মানে অর্ধপরক্ষের মানে কি, অর্ধপরক্ষ হচ্ছে যদি এটা একটা উপবৃত্ত হয়, এই যে এটা একটা উপবৃত্ত, এইটার এই বরাবর যদি আমি একটা দাগ দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের বৃহৎ অক্ষ বলা হয়। যদি তোমরা কনিক চ্যাপ্টারটা পড়ে আসো জানো অবশ্যই। তো এই বৃহৎ অক্ষকে আমাদের মাঝখানে যদি আমি একটা সেন্টার ডিফাইন করি, তাহলে সেক্ষেত্রে এইটা যে মানে সেন্টার থেকে যে কোনো একটা প্রান্ত পর্যন্ত দূরত্ব, এটাকে আমার বলা হয় এ। আর বৃহৎ অক্ষকে আমার বলা হয় 2a, কারণ এটা এ হইলে এইটা আসলে এ। তাহলে টোটাল আমার বৃহৎ অক্ষটা হয় 2a, যেটা আমরা কনিকে পড়ছিলাম যে 2a। তাহলে অর্ধপরক্ষ হচ্ছে আমার এ, বুঝলাম অর্ধপরক্ষ কি। সেই অর্ধপরক্ষটা হচ্ছে এই গ্রহগুলা বা পৃথিবীর পর্যায়কালের সমান। মানে এই যে চারপাশে যে পৃথিবী মানে সূর্য পৃথিবী ঘুরতে আছে বা অন্য কোনো গ্রহ ঘুরতে আছে সূর্যের চারপাশে, সে পুরোটা ঘুরে আবার যে এখানে আসবে, আবার এই জায়গাটাতে আসলো, সেইটার যে পর্যায়কাল মানে কত সময় লাগবে সেটা পর্যায়কাল, সেইটার সম্পর্কটা কি, যে পর্যায়কালকে তুমি বর্গ করবা, সেটা হচ্ছে অর্ধপরক্ষের ঘনফলের সমানুপাতিক। তো এটা থেকে আমি যদি সূত্র বিল্ড আপ করতে যাই, তাহলে এটা যেহেতু সমানুপাতিক সূত্র, তাহলে T1 স্কয়ার ডিভাইডেড বাই T2 স্কয়ার মানে 1/2 সমান এটার 1/2, মানে A1 কিউব ডিভাইডেড বাই A2 কিউব। এই হচ্ছে আমাদের সূত্র। ওকে, এরপরে আসি আমাদের এখানে প্রত্যেকটা পরিচয় দেওয়া আছে ভাইয়া। টি হচ্ছে আমাদের আবর্তনকাল, এ হচ্ছে আমাদের অর্ধপরাক্ষ, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এখন কথা হচ্ছে আর ভাই আবার ব্যাসার্ধ কেন দিল? ধরো তুমি যদি এটাকে উপবৃত্তাকার না চিন্তা করো, যদি বৃত্তাকার চিন্তা করো, তাহলে অর্ধপরাক্ষ এর জায়গায় সেটা আর হিসেবে ব্যবহার হবে। যদি এটা উপবৃত্তাকার পথের জায়গায় বৃত্তাকার চিন্তা করো, যদি তোমাকে বলে দেয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধটাই হচ্ছে অর্ধপরাক্ষের মতো, এরকম বিষয়টা। ওকে, এর পরবর্তীতে আমরা আসি। তো এই ক্ষেত্রে তখন আমরা কি মাঝে মধ্যে তখন দেখা যায় এই যে মানে এর জায়গাটাতে আরো ব্যবহার করা হয়, যখন আমি উপবৃত্তাকার পথটাকে বৃত্তাকার হিসেবে চিন্তা করব তখন। এরপরে আমরা চলে আসি যে অভিকর্ষ। অভিকর্ষটা কি আমরা জানি, মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে আমাদের মহাকর্ষ বলে। আচ্ছা, এরপরে আসি আমরা অভিকর্ষ। তো অভিকর্ষটা কি আমরা জানি, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে আমাদের মহাকর্ষ বলে। এখন ওই দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়, মানে মহাকর্ষ আর অভিকর্ষ আসলে একই জিনিস। তোমার অভিকর্ষটা একটা স্পেশাল ভার্সন মহাকর্ষের। কখন? যখন এই মহাকর্ষের ক্ষেত্রে যে কোনো একটা বস্তু যদি পৃথিবী হয়, তাহলে সেটাকে আমাদের একটা স্পেশাল নাম দেওয়া হয় অভিকর্ষ। যেমন একটা বৃত্তের ক্ষেত্রে আমি কথাটা বলি, যে একটা বৃত্তের মনে করো অনেকগুলো জ্যা থাকে, বাট যেই জ্যাটা সেন্টার দিয়ে যায় সেটাকে আমরা একটা স্পেশাল নাম দিই, এবং সেটা সবচেয়ে বড় যায় এবং তার নাম দিয়ে আমরা ব্যাস। ঠিক তেমনি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর আকর্ষণ হলে সেটাকে আমরা মহাকর্ষ বলি। আর অভিকর্ষ তখনই বলবো যখন ওই দুইটা বস্তুর মধ্যে একজন পৃথিবী হবে, তখনই আমরা সেটাকে অভিকর্ষ নাম দিব। ঠিক আছে, ওকে। যেহেতু পৃথিবী আমাদের জন্য স্পেশাল, তখন একটা স্পেশাল জাস্ট নাম দেওয়া হয়, আর কিছুই না। ওকে, তো সূত্রটা আমাদের সেমই থাকে, মহাকর্ষের যে সূত্র অভিকর্ষের সূত্র সেম। ওকে, তো সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি দাঁড়ায়, ওই যে আমাদের
এফ ইকুয়াল জি ইন্টু এম ওয়ান এম টু, সেখানে M1 বলতে আমাদের পৃথিবী বুঝাইলাম, এটা হচ্ছে M1 এর মান, আর আরেকটা যে বস্তু M2, সেই M2 এর জায়গায় আমাদের অন্য একটা বস্তু, যে কোনো একটা বস্তু। তাহলে বড় হাতের M2 হচ্ছে আমাদের পৃথিবীর ভর, আর পৃথিবীর ভর কত? 6 × 10⁻24 কেজি। ঠিক আছে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে। আর M হচ্ছে কি? পৃথিবী পৃষ্ঠে অবস্থিত যে কোনো একটা বস্তুর ভর। কারণ এক্ষেত্রে যেহেতু আমি অভিকর্ষ হিসাব করতেছি পৃথিবীর সাথে, মানে পৃথিবীর উপর অবস্থিত কোন একটা বস্তুর আমি কি করব, আকর্ষণ বল চিন্তা হিসাব করতে চাই, তখন আমি কি করব যে এদের যে ব্যাসার্ধ, অবভিয়াসলি কারণ পৃথিবীর ভূপৃষ্ঠিত বস্তুটা আছে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান। তো এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের জন্য। সো ডি এর জায়গাটাতে আমরা আর ব্যবহার করতেছি, ওই যে আমাদের যে সূত্রটা ছিল M1 M2 / d² যে ছিল, ঠিক আছে, জি ইন্টু এটা। তো ডি এর জায়গাটাতে আমরা আর ব্যবহার করলাম, ডি এর জায়গাটাতে আর ব্যবহার করছি। ওকে, এরপরে আসি আর পৃথিবীর ব্যাসার্ধ, এটা আমাদের মুখস্থ করতে হবে 6400 কিলোমিটার বা 6 মিটার। সো আমি 6400 কিলোমিটার মনে রাখি, দেন ওইটাকে চাইলে মিটারে কনভার্ট করে নেওয়া যায়। ওকে, এরপরে আসি জি, জি এর মান আগে আমরা মুখস্থ করছি, এটাই 6.67, এটা আমাদের মুখস্থ। ওকে, এরপরে আমাদের যদি এখান থেকে আমাদের কি লাগবে, এই অভিকর্ষ থেকে আমাদের জি এর মান আমরা জানতে চাই। মানে জি মানে কি? অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের মানটা আমরা জানতে চাই। তাহলে অভিকর্ষ ত্বরণের মানটা আমি কিভাবে পাবো? আমরা জানি এফ ইকুয়াল এম জি, এই কথাটা তো আমরা পড়ে আসছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এইটা আবার এইখানে সূত্র পড়ছি এইটা, তাহলে এই দুইটা সূত্রের মধ্যে আমি একটা কম্পেয়ার করতে পারি না, যে ভাই এফ ইকুয়াল যদি এমজি হয়, তাহলে এই এফ ইকুয়াল এমজি এখানে বসায় দিলাম। আবার এখানে সূত্র আগে থেকে এটা পাইছি, তো ওইখানে যদি আমি মান বসায় দিই, মানে সাইড চেঞ্জ করি, তাহলে আমি জি এর মানটা কোনটা পাইলাম? জি ইকুয়াল মানে অভিকর্ষ ত্বরণ ইকুয়াল GM/r²। তার মানে আমি যে কোনো একটা গ্রহ, এটা শুধু পৃথিবীর জন্য না ভাই, যে কোনো একটা গ্রহের জন্য তুমি মনে করো জি এর মান, ওই গ্রহের জি এর মান জানতে চাও, তাহলে কি করবা? ওই গ্রহের মানে মহাকর্ষ যে ধ্রুবক সেটা ইন্টু ওই গ্রহের ভর, যে গ্রহ বের করতে চাও সেই গ্রহের ভর ডিভাইডেড বাই সেই গ্রহের ব্যাসার্ধের স্কয়ার। তাহলে ওই গ্রহের জন্য তুমি জি এর মানটা পেয়ে যাবা। পৃথিবীর জন্য ইউজ করলে পৃথিবীরটা পাবা, অন্য গ্রহের জন্য ইউজ করলে অন্য গ্রহেরটা পাবা। ওকে, তো পৃথিবীর জন্য এটা আমি যদি ক্যালকুলেট করি, তাহলে দেখা যাবে সেই মানটা আমি পাবো 9.77, মানে যদি অ্যাকচুয়ালি ভ্যালুটা বের করে দেখি। এখন কথা হচ্ছে ভাই এইটা কেন আসলো? আমরা তো জানি 9.8, আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে জি এর মান সেম না। কারণ কি? কারণ পৃথিবী 100% পুরোপুরি গোলাকার না, একটা সাইডে একটু চ্যাপ্টা, এই যে একটু সাইডে একটা সাইডে একটু চ্যাপ্টা। এর ফলে দেখা যায় কি, একটা সাইডে তার ব্যাসার্ধ একটু কম হয়, আর যেখানে ব্যাসার্ধ কম হয় সেখানে আবার জি এর মানটা বেশি হয়। যেমন বিষুব অঞ্চলে ব্যাসার্ধ বেশি হয়, এই জন্য সেখানে আবার জি এর মান কম। বিষুব অঞ্চলে জি এর মানটা কম হয়, আবার মেরু অঞ্চলে জি এর মানটা বেশি হয়। তাহলে যেখানে কম হয় সেটা হয় 9.77, আর যেখানে বেশি হয় সেখানে হয় 9.81 সামথিং, 9.81 সামথিং। তো এই দুইটার কম্বাইন হিসেবে একটা আদর্শ মান ধরা হয়, সেটা হচ্ছে 9.8। এই 9.8 এই আদর্শ মানটা কোথায় পাওয়া যায়? সেটা পাওয়া যায় 45 ডিগ্রি অক্ষাংশে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, 45 ডিগ্রি অক্ষাংশে। আর পৃথিবীর সমুদ্র পৃষ্ঠের উচ্চতায়, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা মানে সমুদ্রের পৃষ্ঠের পানির যে লেভেল বা সার্ফেসটা থাকে, সেই লেভেল বরাবর যে লেভেলটা, কারণ সমুদ্র পৃষ্ঠের পানি সার্ফেস লেভেল থেকে তো আরো উপরে, মানে পাহাড় বা অন্যান্য কিছু আরো উঁচুতে থাকে না, তো এই জন্য আমাদের কি সমুদ্র পৃষ্ঠের পানির যে লেভেলটা, পানির লেভেলটা, সেই লেভেলটাকে আমাদের পৃথিবীর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, ওই লেভেলে আমাদের জি এর মানটা 9.8, যে স্ট্যান্ডার্ড মান, এটা ধরা হয়। এবং অক্ষাংশ হবে 45 ডিগ্রি। তো অক্ষাংশ বিষয়টা আমরা পড়ে আসছি, আমরা হচ্ছে সমাজ বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে চ্যাপ্টারটা পড়ছিলাম, সেখানে আমরা অক্ষাংশ বা এইসব বিষয় সম্পর্কে ধারণা পেতাম। ওকে, এরপরে আসি আমাদের জি এর মান, বিভিন্ন স্থানে জি এর মান, মানে পৃথিবীর বিভিন্ন জায়গাতে জি এর মান তো সেম না, পৃথিবীর বিভিন্ন জায়গাতে জি এর মান চেঞ্জ হয়। এখন কথা হচ্ছে সেটা কিভাবে চেঞ্জ হয়? বিভিন্ন জায়গা বলতে কি, এখানে আমরা যেটা কম্পেয়ার করবো সেটা হচ্ছে পৃথিবীটা যে আছে, সেই পৃথিবীর সেন্টার থেকে শুরু করে, এই যে সেন্টার থেকে আমি আস্তে আস্তে উপরের দিকে যাবো, উঠতে 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 মনে করো পৃথিবীর ভূপৃষ্ঠে আসলাম, দেন ওইখান থেকে আরো উপরে উঠবো, মনে করো একটা পাহাড়ের উপরে উঠলাম। ঠিক আছে, সেখানেও আমাদের জি এর মান কোথায় কি হয় সেটা আমরা দেখবো। ওকে, তো এইটাকে আমি একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। গ্রাফটা যদি একটু বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে পৃথিবীর সেন্টার, কেন্দ্র। ওকে, এই পৃথিবীর কেন্দ্র থেকে এইদিকে আমি কেন্দ্র হতে দূরত্ব, মানে আস্তে আস্তে আমি এই যে উপরে উঠতেছিলাম না ভাই, এই যে উপরে, এই উপরের দিকে উঠতেছি, এটা হচ্ছে সেন্টার থেকে। আর এই দিকে হচ্ছে আমার জি এর মানটা উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর যে আছে, সেক্ষেত্রে জি এর মানটা ওয়াই অক্ষ বরাবর বাড়তেছে, সেটা নির্দেশ করতেছি। সেন্টারে দেখো ভাই জি এর মানটা কত ভাই? 0। সেন্টারে একদম পৃথিবীর কেন্দ্রে জি ইকুয়াল 0, এটা মাথা রাখবা, একদম পৃথিবীর কেন্দ্রে। তো আমি সেন্টার থেকে যত উপরের দিকে উঠতে থাকবো, তত আমার জি এর মান দেখো একটা সমানুপাতিক হারে বাড়তেছে, সমানুপাতিক হারে, খুব সুন্দরভাবে সমানুপাতিক হারে বাড়বে। বাড়তে 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 পৃথিবীর যে ব্যাসার্ধ, মানে কি এই পৃথিবীর ভূপৃষ্ঠ লেভেলে চলে আসবো যখন, সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, এই লেভেলটাতে আসলে জি এর মানটা আমার আইসা কত পৌঁছাবে ভাই? 9.8 এসা পৌঁছাবে, মানে পৃথিবীর অভিকর্ষ স্তরণ 9.8 হবে ব্যাসার্ধ লেভেলে। এরপরে তুমি আরো উপরে গেলা, মনে করো পাহাড়ে উঠলা, অথবা তুমি একটা বিমানে করে ভ্রমণ করতেছো, হেলিকপ্টারে করে ভ্রমণ করতেছো, পৃথিবীর সার্ফেস লেভেল থেকে অনেক উপরে আসো, ঠিক আছে, কয়েক হাজার কিলোমিটার উপরে আসো, তখন সেক্ষেত্রে তোমার জি এর মানটা কিন্তু চেঞ্জ হবে। জি এর মানটা সেক্ষেত্রে আবার কমতে থাকবে, কমতে 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 আবার আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে এরকম। এখন দেখো এখানে যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে দুইটার গ্রাফটা সেম না। এটা হচ্ছে ইনসাইড, মানে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ভিতরের দিকে, আর এটা হচ্ছে আউটসাইড, ভূপৃষ্ঠ থেকে বাইরে উপরের দিকে। তো তুমি যখন ভূপৃষ্ঠ থেকে, মানে পৃথিবীর ভূপৃষ্ঠটা থেকে সেন্টারের দিকে যাবা,
তখন জি এর মান একটা সমানুপাতিক হারে কমবে, বাট উপরের দিকে গেলে সমানুপাতিক হারে দেখো মানে কমতাছে না, সেটা কিন্তু একটু কার্ভ আকারে, মানে শুরুতে অল্প অল্প কমতাছে, মানে দ্রুত কমতাছিল, বাট যত উপরে যাবে একটু স্লোলি কমতাছিল, এরকম গ্রাফটা হয়। ওকে, এটা আমরা বুঝতে পারলাম। তো গ্রাফটা জাস্ট একটু বোঝাটা ইম্পর্টেন্ট, এটাই। তো এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জানলাম সেটা হচ্ছে আমাদের সারফেস লেভেল থেকে আমি উপরের দিকে যাই, আমি ভিতরের দিকে যাই, তাহলে আমার কি জি এর মানটা কমবে, উপরে গেলেও কমবে, জি এর মান নিচে গেলেও কমবে, মানে জি এর মানটা একদম সারফেস লেভেলে, মানে ভূপৃষ্ঠ উপরেই জি এর মানটা সবচাইতে বেশি কাজ করে। ওকে, এরপরে আসি নেক্সট। এখান থেকে আমরা এই উচ্চতায় জি এর মান, মানে তুমি ভূপৃষ্ঠ থেকে উপরে গেলা, তাহলে জি এর মানটা কিভাবে হিসাব করবা? সেক্ষেত্রে আমাদের, আমি সূত্রের প্রতিপাদনে যাচ্ছি না এত ব্যাখ্যাতে, যে সূত্রটা আমাদের মেইন লাগবে জাস্ট ওইটি আমরা জানি, যে এখানে তুমি যখন ভূপৃষ্ঠ থেকে মানে উপরে উঠবা, এখানে ভূপৃষ্ঠ লেভেল থেকে উপরে উঠতেছে এই উচ্চতায়, দেখো এক্ষেত্রে তুমি ওই বরাবর আবার একটা ব্যাসার্ধ, মানে পৃথিবীর মতো একটা রাউন্ড সার্কেল চিন্তা করো। সেক্ষেত্রে দেখো তোমার ব্যাসার্ধ কি হইব, আর প্লাস এইচ। এই যে এইটুকু যদি এইচ হয় তাহলে আর প্লাস এইচ হইলো না, তাহলে আমাদের ওই যে জি এর যে সূত্রটা ছিল জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, সেখানে আমার কি হবে আর প্লাস এইচ হোল স্কোয়ার, মানে আর এর জায়গাটাতে জাস্ট তোমার আর প্লাস এইচ আসলো। ঠিক আছে, মানে আর প্রাইম, এটা হচ্ছে আর প্রাইমটা নতুন যে ব্যাসার্ধটা হবে সেটা। তো এটা আমি জি আপ দ্বারা প্রকাশ করলাম, ইচ্ছা তোমার, মানে আপ মানে উপরে, সেটা দ্বারা আমি প্রকাশ করলাম, এইভাবে প্রকাশ করতে পারো, বা জি প্রাইম দ্বারাও প্রকাশ করতে পারো, দ্যাটস ইট, এটা কোনো ম্যাটার না, যেটা দিকে ইচ্ছা প্রকাশ করতে পারো। ওকে, তো এখান থেকে আমার এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে, যে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় গেলে জি এর মানটা কত হয় সেটা বের করতে পারবো। ওকে, এখন এই সূত্রটাকে আমরা যদি হালকা একটু প্রতিপাদন করি, আমি প্রতিপাদনে যাব না, বাট প্রতিপাদন করলে আমরা আরেকটা সূত্র লিখতে পারি, যে এইভাবে ওই সূত্রটাই, জি আপ সমান কি আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ ইন্টু জি, মানে এখান থেকে এটা ডিফারেন্সটা কি, এটা যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার কি লাগবে, পৃথিবীর ভর লাগবে আর জি এর মান লাগবে, মানে মহাকর্ষ ধ্রুবকটা লাগবে। বাট তুমি যদি এটা ইউজ করো তাহলে ওইটা থেকে প্রতিপাদন হয়ে আসে, সেক্ষেত্রে তোমার আর পৃথিবীর ভরেগুলো জানা লাগবে না, তুমি তো, আমরা জি এর মান 9.8, এটা আমরা সবাই খুব সহজেই জানি, তো এটা ব্যবহার করেও তুমি জানতে পারবা, জাস্ট তোমার পৃথিবীর ব্যাসার্ধ লাগবে আর জি এর মান অভিকর্ষ স্তর 9.8 ভূপৃষ্ঠের জন্য, সেটা তোমার লাগবে, তাহলে তুমি বের করতে পারবা। সো তুমি এটাও ইউজ করতে পারো, আবার চাইলে এটাও ইউজ করতে পারো, যেটা তোমার ইচ্ছা, তুমি যদি মান জানো এটাও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে যদি আমরা চলে আসি এটা, আর এখান থেকে মনে রাখবা, এটা আরেকটা সূত্র আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে মাঝে মধ্যে আমরা এটা ইউজ করে থাকি, জি আপ সমান 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর, এটা তো এটা আমাদের খুব একটা ব্যবহার হয় না, আমরা জেনারেলি এই যে পরে যে এটা স্টার দেয়া এটাই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। ওকে, এরপরে চলে যায় আমাদের ভূপৃষ্ঠতে এইচ গভীরতায়, তো এইচ এর জায়গা না বলে আমরা ডিও বলতে পারি, মানে গভীরতার ক্ষেত্রে যেহেতু ডাউন নিচে যাবে, সো এইচটাকে আমরা ডি দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, আমাদের বোঝার সুবিধার জন্য। ওকে, তো এখন এইটা আগের মতো হবে না, মানে আগে যে তোমার আর প্রাইমটা, এখন কথা হচ্ছে এইচ পরিমাণ নিচে গেলাম, তাহলে আমি কি করবো, আর মাইনাস এইচ করে দিব, জিনিসটা এরকম কাজ করে না। এখন বলতে পারো কেন কাজ করে না, আমি হালকা করে বলে দিই, কারণ তুমি যখন এক্ষেত্রে এইচ পরিমাণ উপরে গেছো, তখন একটা যদি বৃত্ত কল্পনা করতা, সেই বৃত্তের এই জায়গাটুকু কিন্তু খালি অংশ, ভাই উপরের অংশটা খালি, তো তার কোনো কিন্তু ভর অ্যাড হয় নাই। তো পৃথিবীর ভর যা ছিল আর প্লাস এইচ উচ্চতা, তো তার ভর তাই আছে ওই সার্কেল, বড় সার্কেল চিন্তা করলেও। কিন্তু তুমি যখন গভীরে যাচ্ছ, তখন এই বরাবর তুমি যদি একটা সার্কেল চিন্তা করো, তখন কিন্তু পৃথিবীর অনেকটা পার্ট তোমার বাদ পড়ে যাচ্ছে, এই যে নীল পার্টটুকু তোমার বাদ পড়ে যাচ্ছে, এর ফলে পৃথিবীর যে ভর সেটা অনেকটা হ্রাস পায়। এই জন্য তুমি ডিরেক্টলি আর মাইনাস এইচ ব্যবহার করতে পারবা না, কারণ সেক্ষেত্রে কিন্তু তুমি ভর হিসেবে এম ব্যবহার করছি না, কারণ এখানে এম ছিল ভর, কিন্তু এখন কিন্তু আর এম ভর থাকবে না, তো আমি আর ব্যাখ্যা যাচ্ছি না। তো এই জন্য আমরা ডিরেক্টলি আর মাইনাস এইচ কথাটা ওই সূত্রের মতো আর প্লাস এইচ এর জায়গায় বসায় দিতে পারবো না। এখন আমার তাহলে কি নিয়ে কাজ করতে হবে, এই জন্য আমার ঘনত্ব নিয়ে কাজ করতে হবে, দ্যাটস এখানে ঘনত্বের মাধ্যমে প্রতিপাদন করা হয়েছে, তো আমি ব্যাখ্যায় যাবো না অবভিয়াসলি। তো এখানে আমাদের ঘনত্বের মাধ্যমে এটা বের করার পর আমরা কি পাবো, যেটা আমাদের লাস্ট লাগবে সেটা হচ্ছে এই সূত্রটা সবচেয়ে বেশি লাগবে, জি ডাউন, মানে নিচে আমাদের যে জি এর মানটা সেটা হচ্ছে 1 মাইনাস ডি ডিভাইডেড বাই, এখানে ডিটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের যে লেভেলটা আছে সেইখান থেকে আমি কতটুকু গভীরে গেলাম, সেটা হচ্ছে আমাদের ডি এর মান। তো এটা আমি ব্যবহার করলে, আর জি এর মানটা তো আমরা জানি, তো এটা ইউজ করলে আমরা পেয়ে যাব আমাদের যে ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় জি এর মানটা কত হবে সেটা। ওকে, তো আমরা ডি এর মানটা জানতে পারলাম। এরপরে আমরা চলে আসি এর পরবর্তী টপিক, মুক্তিবেগ, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ভাই এই চ্যাপ্টারের অন্যতম ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মুক্তিবেগ, তিনটা টপিক। তো মুক্তিবেগটা আমাদের কি ভাই, মুক্তিবেগটা হচ্ছে সর্বনিম্ন যে বেগে কোন একটা বস্তুকে তুমি উপরের দিকে ছুড়ে মারলে সেটা পৃথিবী তার কখনো ফিরে আসবে না, শুধু পৃথিবীর জন্য না, এটা যে কোনো গ্রহের জন্য সত্য। মনে করো আমি পৃথিবী থেকে এই কলমটাকে আমি মনে করি একটা নির্দিষ্ট বেগে মারলাম, এত বেগে মারতে হবে যাতে এটা পৃথিবীতে আর না ফিরে আসে, তাহলে যেই বেগে মারলে এটা কখনো আর পৃথিবীতে ফিরে আসবে না, সেই বেগটা কি বলা হবে আমাদের মুক্তিবেগ। আবার চাঁদে গেলে চাঁদ থেকে আমি ছুড়ে মারবো, তাহলে চাঁদ থেকে যত বেগে মারলে সেটা কখনো আর চাঁদের ভূপৃষ্ঠে ফিরে আসবে না, একেবারে চলে যাবে, সেটাকে বলা হবে চাঁদের মুক্তিবেগ। তো এরকম এক একটা গ্রহের এক একটা মুক্তিবেগ হয়ে থাকে। ঠিক তেমনি এই মুক্তিবেগটা পৃথিবীর জন্য বের করলে সেটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা পৃথিবীর মুক্তিবেগ। মানে কি, মানে সর্বনিম্ন 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ডে তুমি একটা বস্তুকে যদি নিক্ষেপ করতে পারো, এত বেগ দিয়ে নিক্ষেপ করতে পারো, তাহলে সেই বস্তুটা কখনো পৃথিবীতে ফেরত আসবে না। ঠিক আছে, এর থেকে বেশি মারলেও অবশ্যই সেটা আরো আগে বাইরে চলে যাবে, কিন্তু মিনিমাম তোমার এই বেগটায় মারতে হবে।
কারণ এর থেকে কম বেগে তুমি যদি মারো তাহলে দেখা যাবে সে পৃথিবী থেকে একবারে বাইরে চলে যাবে না, হয়তো বা পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করতে করতে আবার এক সময় পৃথিবীতে চলে আসবে, বাট পৃথিবী ছেড়ে বাইরে চলে যাবে না, মানে মহাকাশে চলে যাবে না, এরকম বিষয়। ওকে, তো এটাই আমাদের বলা হয়েছে। এখন কথা হচ্ছে এই মুক্তিবেগটা আমরা কিভাবে বের করবো। তা পৃথিবী থেকে বাইরে কোনো বস্তুকে নিতে কৃতকাজ ডব্লিউ ইকুয়াল আমরা, এটা হচ্ছে সূত্র, মানে পৃথিবী থেকে যে কোনো একটা বস্তু অ্যাম্বরের বস্তুকে তুমি যদি পৃথিবী থেকে বাইরে নিয়ে যেতে চাও তাহলে সেক্ষেত্রে ওই অ্যাম্বরের বস্তুটার জন্য এই পরিমাণ কাজ করতে হয়। ওকে, এখান থেকে আমরা যদি প্রতিপাদন করি, প্রতিপাদনে আমরা যাবো না অবভিয়াসলি, তো প্রতিপাদনে গেলে আমাদের ভি ইকুয়াল √2gm ডিভাইডেড বাই, এখন কথা হচ্ছে ভাই এখানে কোনটা কি, যে 2gm/r যে ব্যবহার করলো এখানে কোনটা আমাদের কি, তো এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ভিই সমান √2 জি এর মান কি ভাই, জি তো আমার মহাকর্ষ ধ্রুবক, আর বড় হাতের এম এটা হচ্ছে আমার কি, যেই গ্রহের মুক্তিবেগ বের করতে চাও সেই গ্রহের ভর, পৃথিবীর জন্য বের করলে পৃথিবীর ভর এটা, ডিভাইডেড বাই আর, যেই গ্রহের মুক্তিবেগ বের করতে চাও ওই গ্রহটার ব্যাসার্ধ, ঠিক আছে এটা। তো এটা ব্যবহার করলে আমরা পেয়ে যাব। এখন এই জিনিসটাকে আবার আমরা যদি জি থেকে প্রতিপাদন করে আমরা পৃথিবীর জন্য অভিকর্ষ স্তরণে নিয়ে আসি, মানে আমি তো জানি এই যে জি আর এম এর সাথে, বড় হাতের জি আর এম মানে মহাকর্ষ ধ্রুবক আর এম আর আর এদের সাথে জি এর একটা সম্পর্ক আছে, তো ওইটার মাধ্যমে আমি যদি একটু প্রতিপাদন করি তাহলে আমি এই সূত্রটাও লিখতে পারি, যেখানে আমার মহাকর্ষ ধ্রুবক জি আর পৃথিবীর ভর এম ব্যবহার করা লাগবে না, আমি শুধু পৃথিবীর যে অভিকর্ষ স্তরণটা আছে ছোট হাতের জি জি ইকুয়াল 9.8 এইটা ব্যবহার করলে আমার হয়ে যাবে। তো এটার মাধ্যমে আমি ব্যবহার করতে পারি, ওইটা থেকে প্রতিপাদন করে এটা পাওয়া, ঠিক আছে। তো ওইটা ব্যবহার করবো কখন, যেটাই ইউজ করো ওইটা ইউজ করতে গেলে তোমার পৃথিবীর ভর আর ব্যাসার্ধ জানা লাগবে, এটা ইউজ করা লাগলে তোমার অভিকর্ষ স্তরণ আর ব্যাসার্ধ জানা লাগবে, তোমার সেক্ষেত্রে পৃথিবীর ভর আর মহাকর্ষ ধ্রুবকের মানটা জানা লাগতেছে না, ঠিক আছে, যেটা একটু কঠিন মান আমরা দেখা যায় ভুলে যেতে পারি, এই জন্য আমরা তখন এটা ইউজ করে দিব। ওকে, এখানে প্রত্যেকটা জিনিসের ভাবে পরিচিতি দেওয়া আছে আমাদের, জি এর মান গ্রহের অভিকর্ষ স্তরণ, আর হচ্ছে ব্যাসার্ধ, আর এম হচ্ছে পৃথিবী বা গ্রহেটার ভর। ওকে, এটা। এর পরবর্তীতে যদি আমরা আসি, এরপরে আসছে আমাদের কি, কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে। কৃত্রিম উপগ্রহটা কি, মানুষের তৈরি স্যাটেলাইট যা পৃথিবীর কেন্দ্র করে ঘুরবে, এটা আমরা জানি। উপগ্রহ মানে কি, পৃথিবীর চারপাশে বা কোনো একটা গ্রহের চারপাশে যদি অন্য কোনো একটা বস্তু চারপাশে ঘুরতে থাকে তাহলে সেটাকে আমাদের বলা হয় উপগ্রহ। এখন কৃত্রিম মানে মানুষের তৈরি, তো মানুষের তৈরি কোনো একটা স্যাটেলাইট বা সামথিং সেটা যদি পৃথিবীর চারপাশে ঘুরে সেটাকে আমরা বলবো কৃত্রিম উপগ্রহ। এখন আমরা জানি বিভিন্ন কৃত্রিম উপগ্রহ মনে করো মহাকাশে পাঠানো হয় যোগাযোগ রক্ষার জন্য বা আদার্স বিভিন্ন কারণে প্রয়োজনে, বা আবহাওয়ার আপডেট জানার জন্য বিভিন্ন প্রয়োজনে আমাদের কি বিভিন্ন কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়, যেমন কি স্টারলিং, তারাও বিভিন্ন স্যাটেলাইট প্রতিনিয়ত অনেক বেশি পরিমাণে স্যাটেলাইট, হাজার হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠাইতেছে, যার মাধ্যমে একটা কি পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিরেক্ট মানে ওয়াইফাই বাদে বা তোমার ওয়্যারলেস একটা কানেকশন তুমি পেতে পারবা এটার জন্য। ওকে, যেটা স্যাটেলাইট দ্বারা কন্ট্রোল হবে আর কি। ওকে, তো এই ধরনের স্যাটেলাইট গুলো কিভাবে পাঠানো হয় বা কিভাবে করা হয় সেই সম্পর্কে আমরা জানবো। তো এখন কথা হচ্ছে ফার্স্ট অফ অল, যে তুমি একটা কৃত্রিম উপগ্রহ যখন তুমি মহাকাশে পাঠাবা, সেক্ষেত্রে সে কি পৃথিবীর চারপাশে ঘুরবে, এটা যদি আর্থ হয় আর্থের চারপাশে ঘুরবে। এখন যখন আর্থের চারপাশে এইভাবে ঘুরে তখন তার একটা বাইরে ছিটকে যাওয়ার প্রবণতা কাজ করে, আমরা জানি বৃত্তাকার পথে ঘুরলে তার একটা বাইরে ছিটকে যাওয়ার প্রবণতা কাজ করে, সেটা হচ্ছে এফসি, কেন্দ্র বিমুখী বল এটা। তো সেই এফসি এর মানটা এটা, যে মনে করো এই জায়গাটাতে, মনে করো এটা হচ্ছে পৃথিবী, এটা ঘুরতেছে কোথায়, এই পয়েন্টটাতে মনে করো ঘুরতেছে, এই পয়েন্টটাতে এই স্যাটেলাইটটা ঘুরতেছে, এটা একটা স্যাটেলাইট, এটা ঘুরতেছে। আচ্ছা, এবার মনে করো পৃথিবীকে কেন্দ্র করে একটা স্যাটেলাইট ঘুরতেছে, এই চারপাশে একটা স্যাটেলাইট ঘুরতেছে, এই চারপাশে যে একটা স্যাটেলাইট ঘুরতেছে সেক্ষেত্রে তার হচ্ছে কি একটা কেন্দ্র বিমুখী বল কাজ করবে, সেই কেন্দ্র বিমুখী বলের জন্য আমি কি হিসাব করবো, এইটুকু তো আর, আর এইটুকু যদি এইচ হয় তাহলে আমার সূত্রটা কি হবে, ওই যে এফসি এর সূত্রটা কি ছিল ভাইয়া, এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, ব্যাসার্ধ, এক্ষেত্রে ব্যাসার্ধ আর প্লাস এইচ হবে, দ্যাটস ওয়াই আর প্লাস এইচ, এটা আসলে। ওকে, বুঝলাম। তো এখান থেকে আমরা একটু প্রতিপাদন করবো, প্রতিপাদনে আমি যাবো না, তো প্রতিপাদন করলে আমরা যেটা পাবো এট দ্য এন্ড সেটা হচ্ছে এই যে চারপাশে মানে একটা স্যাটেলাইট পৃথিবীকে কেন্দ্র করে যে ঘুরতেছে সেই স্যাটেলাইটটার বেগ কত হবে, সেটা হচ্ছে ভি ইকুয়াল √gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ। মানে এই ক্ষেত্রে কি কি লাগবে, তোমার পৃথিবীর মানে যে ভর আছে সেটা লাগবে, অভিকর্ষ স্তরণ জি লাগবে, আর পৃথিবীর ব্যাসার্ধ এবং কত উচ্চতায় তুমি সেটা ঘুরাচ্ছ, কারণ তুমি যত বেশি উপরে যাবা তখন তার যে আমার ভি এর মানটা আছে সেটা কিন্তু চেঞ্জ হবে, তুমি কতটা উপরে যাচ্ছ তার উপর বেস করে কিন্তু চেঞ্জ হবে। যত উপরে যত কাছাকাছি থাকবা মানে পৃথিবীর যত কাছাকাছি থাকবা তত তার যে তোমার ই বেগটা রৈখিক বেগ ভি এর মানটা, সেই মানটা এটা কিন্তু একটা রৈখিক বেগ না। কারণ কেন রৈখিক বেগের কথা আবার বললাম, আমরা যদি নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটা পড়ে থাকি তো আমরা জানি যে কৌণিক আর রৈখিক বেগ সেম না। আমাদের একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, কৌণিক বেগটা কি, বৃত্তাকার পথে কত বেগে ঘুরতেছে সেটা হচ্ছে ওমেগা, আর এই বরাবর যদি ছিটকে যায় এটা তাহলে সেই কত বেগে চলে যাবে সেটা হচ্ছে আমাদের একটা মানে একটা স্পর্শক বরাবর কত বেগে চলে যাবে সেটা হচ্ছে আমার রৈখিক বেগ। তো আমরা কিন্তু সেই রৈখিক বেগটাই পাবো বৃত্তাকার পথে। তো এটা ওকে, এখন এইটাকে যদি আমরা আরেকটু প্রতিপাদন করি, এটা আমরা ইউজ করবো তখন যখন আমি বেগ চাই, যে চারপাশে ঘুরতেছে সেটার বেগ কত হবে। এখন আমি মনে করো জানতে চাচ্ছি যে কত উচ্চতায় রাখলাম, আমি বেগ জানি, আমাকে বেগ বলে দিছে, কিন্তু আমার লাগবে কি, আমার লাগবে উচ্চতা। মনে করো একটা পৃথিবী, এই যে পৃথিবীটা আছে এইটার উপরে কত উচ্চতা একটা উপগ্রহ রাখলে তার মনে করো বেগের মান ভি হবে আমাকে বললো, তখন আমার কি লাগবে, এই যে ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতাটা লাগবে, এটার ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা এইচ এর মানটা লাগবে। তো সেটা আমি কিভাবে বের করবো, তখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করবো, যেখানে আমার কি লাগবে জিএম তো লাগতেছে বারবার, আর এইখানে
এই উপগ্রহটার বেগ কত সেটা, কারণ কি এক এক উচ্চতায় তার বেগ এক এক রকম হয়, ঠিক আছে এটা। তো যত উপরে যাবে আমরা জানি যত পৃথিবীর কাছাকাছি থাকবে তত তার বেগ বেশি হবে, রৈখিক বেগটা বেশি হবে, যত উপরে যাবে তত রৈখিক বেগটা আমাদের কম হবে। সো এই সূত্রটা আমরা ব্যবহার করে তখন কি করতে পারবো, আমাদের যে রৈখিক উচ্চতাটা আছে মানে ওই উপগ্রহটা, সেই উপগ্রহটা ভূপৃষ্ঠ থেকে কত উপরে আছে সেটা আমরা বের করতে পারবো। ওকে, তো এটা গেল। এরপরে আমরা চলে আসি সামনে। আগে এখানে আমাদের প্রত্যেকটা জিনিসের পরিচিতি দেওয়া আছে। এইচ ভূপৃষ্ঠ হতে উপগ্রহের উচ্চতা, ভি হচ্ছে এইচ উচ্চতায় উপগ্রহের বেগ কত হবে সেটা, ঠিক আছে। তারপর ভি ইকুয়াল এত না হলে, এখন এটা একটা বেগ, এটা একটা নির্দিষ্ট বেগ। এই বেগটা আমাদের জেনারেলি পাইছে কিভাবে, যে 11.2 কিলোমিটার, এটাকে তুমি √2 দ্বারা ভাগ করো, তাহলে দেখবে একটা এরকম একটা মান পাবা 7.92, ঠিক আছে। এইটা এটা একটা স্পেশাল ভ্যালু। এটার উপর কিছু মানে এই যে তোমার একটা পৃথিবীর বস্তুকে তুমি পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উপরে নিক্ষেপ করলা, এখন 11.2 কিলোমিটার/সেকেন্ড হইলে এটা তো একবারে ছিটকে পৃথিবী ছেড়ে একবারে আজীবনের জন্য চলে যাবে। কিন্তু যদি না হয়, এটা একটা বেগ, এই বেগ হয় এত কিলোমিটার/সেকেন্ড হয়, বা এটাকে তুমি যদি ভাগ দাও তাহলে বাবা 7.92 এত কিলোমিটার/সেকেন্ড হয়। তাহলে কি হবে, তাহলে এক্স্যাক্টলি মানে তুমি মারলে তো চলে যাবে না, এখন কথা হচ্ছে যাবে না। এখন না গেলে কি হবে, ডিরেক্টলি এইভাবে উপরে মারলা, এইভাবে কি ডিরেক্টলি পড়বে না। তুমি যদি অনেক বেশি মানে 7.92 এই বেগ বা এই এর থেকে বেশি বেগে মারো, তাহলে সেটা ডিরেক্টলি পৃথিবীতে আবার ফিরে আসবে না। সেক্ষেত্রে এটা পৃথিবীর চারপাশে ঘুরবে। কখন কিভাবে ঘুরবে, প্রথমে 1 নাম্বার কেজে আসি। তোমার বেগের মানটা তুমি যত বেগে নিক্ষেপ করলে, যে পৃথিবীতে থাকা এই বস্তুটা, একটা বস্তু আছে সেটাকে তুমি নিক্ষেপ করলা ভি ইজ লেস দেন 7.92, মানে হচ্ছে তোমার 7.92 থেকে কম বেগে মারলা, তাহলে কি হবে, উপবৃত্তাকার কক্ষপথ থাকবে। উপবৃত্তাকার কক্ষপথ মানে কি, এটা এই যে এটা মনে করো আর্থ, এটাকে তুমি নিক্ষেপ করলা, এটা মনে করো একটা উপবৃত্তাকার কক্ষপথ, এইভাবে উপবৃত্তাকার আচ্ছা আমি উপবৃত্তাকারটা হচ্ছে এইভাবে নিক্ষেপ করলাম, তো দেখা যাবে এটা একটা উপবৃত্তাকার কক্ষপথে এটাকে ঘুরবে। হালকা কম, একেবারে কম না, হালকা একটু কম, মানে 7.92 থেকে একটু কম বেগে মারলে, কিন্তু এই উপবৃত্তাকার কক্ষপথে মারলে সেটা আস্তে আস্তে একটা সময় আইসা এখানে পতিত হবে। কিভাবে, আস্তে আস্তে এটা ঘুরতে ঘুরতে পৃথিবীর আবার পরবর্তীতে আরেকটু কাছে আসবে, পরবর্তীতে আরেকটু কাছে আসবে, পরবর্তী আরেকটু কাছে আসবে, আস্তে আস্তে একটা সময় ভূপৃষ্ঠে পতিত হবে। ওকে, এরপর তুমি মনে করো এটা 2 নাম্বার ভি ইকুয়াল 7.92 এক্স্যাক্টলি এই বেগে মারলা, তাহলে সেটা দেখো বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। জেনারেলি এই বেগে, এই সব বেগে আমাদের মারা হয় যাতে করে সেটাকে পৃথিবীর চারপাশে বৃত্তাকার একটা কক্ষপথে ঘুরতে থাকে, ঠিক আছে। এক্স্যাক্টলি এই বেগটাতে মারতে পারলে, এখন কথা হচ্ছে তুমি মনে করো সেইটাকে মারলা 7.92 এর থেকে বেশি, মনে করো মারলা কত 9 কিলোমিটার/সেকেন্ড, কিলোমিটার/সেকেন্ড এরকম কোন একটা বেগে মারলা, এই ক্ষেত্রেও সেটা উপবৃত্তাকার কক্ষপথ হবে। এখন কথা হচ্ছে ভাই আগেরটা উপবৃত্তাকার, এটা উপবৃত্তাকার, তাহলে এখন কথা হচ্ছে আগেরটা এইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স, আগের যে উপবৃত্তাকারটা সেটা আমি যদি হালকা করে আবার বলি, যে এইটা দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে প্রথমে শুরু করবে বড়, বাট আস্তে আস্তে কাছাকাছি চলে আসবে পৃথিবীর কাছাকাছি, আস্তে আস্তে ভূপৃষ্ঠে পতিত হবে। আর এখানে কি হবে, তুমি মারার পর এইটা আস্তে আস্তে দূরে চলে যাবে। প্রথমে মনে করো এখানে সার্কেল গুলো, পরে উপবৃত্তাকার কক্ষপথ একটু দূরে চলে যাবে, পরে আরেকটু দূরে চলে যাবে, পরে আরেকটু দূরে চলে যাবে, মানে উপবৃত্তাকার কক্ষপথটা স্লোলি একটু বড় হবে, এরকম এরকম মনে হবে, ঠিক আছে। এইটা তো এই হচ্ছে ডিফারেন্সটা দুইটা উপবৃত্তাকার কক্ষপথে। এরপরে তুমি ভি এর মানটা এক্স্যাক্টলি 11.2 মারলা, মানে এই যে 7.92 থেকে বেশি মারলা। এই 7.92 থেকে যেটা বেশি বলছি এটা কিন্তু অবশ্যই 11.2 এর কম চিন্তা করছি আমি, কিন্তু যদি এক্স্যাক্টলি 11.2 হয় তাহলে কি হবে ভাইয়া, তাহলে পরাবৃত্তাকার পথে পৃথিবী ত্যাগ করবে। পরাবৃত্তাকার পথটা কেমন হবে, এই যে এরকম, ঠিক আছে। মনে করো এখানে আমাদের পৃথিবী আছে, এই পৃথিবীটাকে পরাবৃত্তাকার কক্ষপথে এইভাবে ছেড়ে চলে যাবে। এটা এরকম ভাবে, এটা হচ্ছে ভি এর মানটা যখন ওই 11.2 কিলোমিটার, এটারই তো আমাদের মুক্তিবেগ বলা হয়। সো মুক্তিবেগে সমপরিমাণ বেগে মারলে পরাবৃত্তাকার কক্ষপথে সেটা ঘুরে বের হয়ে যাবে একবারে। ওকে, এখন তুমি যদি 11.2 থেকে বেশি মারো, লাইক 12, 13, 14, 15, 20 যাই মারো না কেন, তখন এটা অধিবৃত্তাকার কক্ষপথে, মানে কি খুব দ্রুত পৃথিবীকে ছেড়ে চলে যাবে, খুব বড় একটা পথে পৃথিবীকে ছেড়ে দ্রুত চলে যাবে, এই আর কি, ঠিক আছে এটা। ওকে, এটাই তো, এই ছিল আমাদের এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, কোন ক্ষেত্রে কি ধরনের মান আসলে বেগের মানটা, মানে পৃথিবী চারপাশে যে ঘুরতেছে কি ধরনের মানের জন্য পৃথিবীকে ওই উপগ্রহটা কিভাবে প্রদক্ষিণ করবে সেটা আমাদের জানাটা জরুরি। ওকে, এরপরে আমরা চলে আসি ভূস্থির উপগ্রহ। এই চ্যাপ্টারের মোস্ট সবচাইতে ইম্পর্টেন্ট টপিক বলতে পারো যে ভাইয়া ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ কি, ভূস্থির উপগ্রহ মানে নামের সাথে যদি মিল করতে চাই, যে ভূমিতে তারা তোমার মনে হবে ওই উপগ্রহটাকে স্থির মনে হবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে যদি কন্ডিশনাল কথাটা বলি, কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে ওই গ্রহটার পর্যায়কাল হবে 24 ঘন্টা বা একদিন। কারণ কি, কারণ পৃথিবীর আনিক গতির কারণে পৃথিবী একদিনে একবার নিজেকে প্রদক্ষিণ করে, মানে নিজেকে ঘুরে আসে একবার, ঠিক আছে এটা। তাহলে যে উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা, সেই উপগ্রহটা যখন পৃথিবীর চারপাশে ঘুরবে, তখন পৃথিবীর সাপেক্ষে মনে করো আমার উপরে একটা উপগ্রহ আছে, সেটা 24 ঘন্টা পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতেছে, তো আমি যদি ওই উপগ্রহটার দিকে তাকাই আমার মনে হবে সেটা একই জায়গাতে আছে। কারণ কি, কারণ পৃথিবীও 24 ঘন্টা একবার নিজেকে ঘুরতেছে, ও তো দুজনের বেগ আমরা যে জানি না, মনে করো তোমার ফ্রেন্ড 10 কিলোমিটার/আওয়ার বেগে তোমার পাশ দিয়ে যাচ্ছে, তুমিও 10 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছ, তো তোমার সাপেক্ষে তোমার বন্ধুকে কি মনে হবে, স্থির মনে হবে, একজনের সাপেক্ষে আরেকজন স্থির মনে হবে, কারণ কি দুজনের একই দিকে বেগ সমান। তো এই ঘটনাটা এখানে হইতাছে, পৃথিবী যেদিকে ঘুরতেছে মনে করো উপগ্রহটা ওই দিকে ঘুরতেছে, তাহলে সেক্ষেত্রে
মানে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ওই উপগ্রহটাকে স্থির মনে হবে, তো তখন ওইটাকে বলা হবে ভূস্থির উপগ্রহ। তো ভূস্থির উপগ্রহ আমরা টেস্ট করবো কিভাবে, ম্যাথমেটিক্যালি যখন আসবে তখন তোমাকে প্রায় ডিসিশন চাইবে যে দেখাও যে এটা একটা ভূস্থির উপগ্রহ হবে কিনা। তো সেটা টেস্ট করার উপায় হচ্ছে আমার এই পর্যায়কাল 24 ঘন্টা। তুমি ওই ভূস্থির উপগ্রহ মানে ওই উপগ্রহটার পর্যায়কাল টি এর মান বের করবা, বড় হাতের টি, সেটা বের করে দেখবা সেটা 24 ঘন্টা আসতেছে কিনা। যদি 24 ঘন্টা হয় তাহলে সেটা ভূস্থির উপগ্রহ, যদি 24 ঘন্টা না হয় তাহলে সেটা ভূস্থির উপগ্রহ না। এটা গহ নাম্বারের জন্য আমাদের আসে, 4 মার্কসের কোয়েশ্চেনে আমাদের এভেলেবেল প্রায় চলে আসে। ওকে, এরপরে এখানে আমরা এটা বের করবো কিভাবে। তো এটা আমরা বিভিন্ন ভাবে প্রতিপাদন করতে করতে লাস্টে যদি দেখি পর্যায়কাল কিভাবে বের করবো ভাই। পর্যায়কালটা বের করবো হচ্ছে টি ইকুয়াল 2 π × √r+h² ডিভাইডেড বাই জিএম। এখানে আমরা জানি আর তো হচ্ছে জি মানে পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হচ্ছে পৃথিবী থেকে কত উপরে রাখলা, পৃথিবী এটা ভূপৃষ্ঠ থেকে তুমি কত উপরে রাখলা সেটা হচ্ছে আমার এইচ এর মান। ঠিক আছে, এটা হচ্ছে আমার এইচ এর মান। ওকে, মানে স্যাটেলাইটটাকে তুমি কত উপরে রাখলা। এখন কথা হচ্ছে আর জি আর এম তো আমরা জানি পৃথিবীর ভর আর মহাকর্ষ ধ্রুবক। ওকে, এখন এইটার মাধ্যমে তুমি টি এর মান বের করে দেখবা সেটা 24 ঘন্টা হয় কিনা, তার মানে তুমি ডিসিশন নিতে পারবা। এবার মাঝে মধ্যে তোমাকে আবার চাইবে যে আমি এটাকে ভূস্থির উপগ্রহে পরিণত করতে চাই, তাহলে আমার কি পদক্ষেপ নেওয়া লাগবে। এখন কথা হচ্ছে কি পদক্ষেপ নেওয়া লাগবে মানে কি, মানে তুমি এটা একটা উপগ্রহ, তোমার কাছে স্যাটেলাইট আছে, তুমি এটা চাইতেছো একটা ভূস্থির উপগ্রহ বানাবা, মানে সে 24 ঘন্টা পৃথিবীকে একবার প্রদক্ষিণ করবে। ঠিক আছে, ধর এটা তাহলে বাংলাদেশের উপরে আছে, সেটা বাংলাদেশের উপরই অল টাইম থাকবে, যেহেতু 24 ঘন্টা একবার ঘুরবে, সো পৃথিবীও ঘুরতে আছে, দ্যাটস ওয়াই এটা বাংলাদেশের উপরই অল টাইম থাকবে, এরকম বিষয়টা। ওকে, এখন কথা হচ্ছে এক্ষেত্রে তোমার পৃথিবী থেকে কত উচ্চতায় সেটা সেট করবা, সেটার জন্য এইটা থেকে আমি যদি প্রতিপাদন করি তাহলে আমরা এই সূত্রটা পাবো, সাইড চেঞ্জ করে প্রতিপাদন করলে এই সূত্রটা পাবা। তো এখানে আমাদের কি, এখানে আমাদের এইচ ইকুয়াল আমরা কি পাচ্ছি ভাইয়া, এইচ ইকুয়াল আমরা পাচ্ছি হচ্ছে √GMT² ডিভাইডেড বাই 4π², যেখানে টি এর ভ্যালুটা কি ভাইয়া, টি ইকুয়াল 24 ঘন্টা। এটা তো আমরা জানি যে যেহেতু এটা ভূস্থির উপগ্রহ, সেক্ষেত্রে তুমি এইচ এর মানটা পাবে, এবং এইচ এর মানটা তুমি যদি বের করো এটা পাবা অ্যাপ্রক্সিমেটলি 36,000 কিলোমিটার। মানে কি, মানে ভূপৃষ্ঠ থেকে তুমি যদি 36,000 কিলোমিটার উপরে, ভূপৃষ্ঠ থেকে এইচ ইকুয়াল এই 36,000 কিলোমিটার উপরে একটা উপগ্রহকে সেট করো, তাহলে সেই উপগ্রহটা একটা ভূস্থির উপগ্রহের ন্যায় আচরণ করবে এটা। আর ভূস্থির উপগ্রহ মানে কি বুঝে আসছি, যার পর্যায়কাল 24 ঘন্টা, এই জন্য ভূমি থেকে এটাকে স্থির মনে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মনে হবে না যে সুইচ করতেছে, যেখানে আছে মনে হবে ওইখানেই আজীবন আছে, মানে ওইখান থেকে নড়তেছে না, এরকম ফিল হবে। ওকে, তো এটা আমরা বুঝলাম ভূস্থির উপগ্রহটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। এরপরে আমরা চলে আসি মহাকর্ষ বিভব। মহাকর্ষ বিভবটা কি, অসীম থেকে 1 কেজি ভরের বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কাজ হয়, মানে এই অসীম থেকে ইনফিনিটি জায়গা থেকে আমি 1 কেজি ভরের একটা বস্তু আছে, এটাকে আমি মহাকর্ষ ক্ষেত্রে মানে যে পৃথিবীর যে এরিয়াতে তার একটা আকর্ষণ বল কাজ করে, ওই এরিয়াতে আমি নিয়ে আসবো 1 কেজি ভরের বস্তুটাকে, তার জন্য আমার যে কাজ হবে সেটাকে আমার মহাকর্ষ বিভব। তো এখানে জাস্ট আমাদের সূত্রটা মনে রাখলে হবে, মহাকর্ষ বিভব একটা সূত্র বলতে পারি, কি পরিমাণ কাজ করলাম। মনে করো অসীম থেকে আমাদের এই 1 কেজি ভরের বস্তুটাকে আনতে আমার 500 জুল কাজ করতে হলো, সাপোজ ধরলাম আমি 500 জুল কাজ করতে হলো। ঠিক আছে, এটা তাহলে সেক্ষেত্রে আমি বিভবটা কিভাবে পাবো, আর এই বস্তুটার ভর কত ভরের বস্তু আনলাম। এখন 1 কেজি ভরের বস্তু আনতে যে কাজ, এখন তুমি মনে করো যাকে আনছো তার ভর হচ্ছে 5 কেজি, তুমি 1 কেজি আনোই নি, তুমি আনছো 5 কেজি ভর, কিন্তু তোমার তো হিসাব করতে হবে 1 কেজির জন্য। তো এটাই যে এম ভরের বস্তুকে আনতে যদি কাজ হয় ডব্লিউ, তাহলে 1 কেজি ভরের জন্য কাজ হবে ডব্লিউ এম, তার মানে ওইটার জন্য কাজ হবে কি, ডব্লিউ মান 500 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 5 কেজি ভর, তাহলে 5 দ্বারা ভাগ করবা, তাহলে আমার কি আসবে 5 5 কাটা গেলে 100। এটা বিভব মানে কি, এই যে এটা যদি আমি হিসেবে করি তাহলে জুল পার কেজি, এটাও বলতে পারো। ঠিক আছে, জুল পার কেজি আমাদের মহাকর্ষ বিভবের একক। ওকে, তো এটা কিন্তু আমাদের এই টাইপের মহাকর্ষ বিভবের জায়গা, আমরা যদি স্থির তড়িৎ চ্যাপ্টারটা পড়ে থাকি ফিজিক্স সেকেন্ডের চ্যাপ্টার 2, তো ওইখানে কিন্তু আমরা পড়ে আসছি যে হচ্ছে কি তোমার তড়িৎ বিভব। তো তড়িৎ বিভবে আমার আধানের বিষয়টা হিসাব করা হয়, আর মহাকর্ষ বিভবে আমাদের ভরের বিষয়টা কাজ করে, ওইখানে আধান কাজ করে, এখানে ভর কাজ করে। সূত্রগুলো দেখবে একটা মিল আছে, স্থির তড়িৎ আর এখানে যে মহাকর্ষ বা এই বিভব প্রাবল্য এগুলোর সাথে একটা সূত্রের মিল আছে, ওইখানে আধান কাজ করে, এখানে ভর কাজ করে। ওকে, এরপরে এখন কথা হচ্ছে তুমি যদি কাজের মান তোমাকে ডিরেক্টলি বলে দেয় নাই, তাহলে তুমি কিভাবে আরেকটা সূত্রের মাধ্যমে বের করতে পারবা, সেটা হচ্ছে ভি ইকুয়াল -GM ডিভাইডেড বাই আর, মানে পৃথিবীর ভর জানো ব্যাসার্ধ জানো, তাহলে এই সূত্র দিয়ে ব্যবহার করতে পারবা। ঠিক আছে, এটা আবার এই সূত্রটা তুমি যদি বিভব চাও তাহলে ওইখানে আর এর জায়গায় জাস্ট R+H ব্যবহার হবে আগের মতো। ঠিক আছে, এটাই একদম সিম্পল বিষয়। এরপরে আমরা চলে আসি ভাইয়া, কোনো বস্তুকে গ্রহ থেকে নিক্ষেপ করে অসীমে নিতে কৃত কাজ, মানে আমি অসীমে নিয়ে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে কি যে মানে W=GMM × 1/r - 1/∞, মানে ইনফিনিটিতে নিয়ে যেতে চাই অসীমে, পৃথিবী থেকে নিক্ষেপ করলাম একদম অসীমে, মানে কি ভাই পৃথিবীর যে আকর্ষণ বল সেটা ছেড়ে যখন এটা চলে যাবে তখনই সেটাকে বলা হবে অসীমে, কারণ অসীমের তো শেষ নেই মহাবিশ্বের, তো এটা যেতেই থাকবে আজীবন, যেতেই থাকবে, এটা থামবে না কখনো। ঠিক আছে, এটা আমরা জানি, তো এটাকে আমরা ধরে নিব অসীমে, পৃথিবীর মহাকর্ষণ মানে আকর্ষণ বলটাকে ছেড়ে সে বাইরে চলে গেছে এরকম। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা প্রতিপাদন করলে আমরা আসে কি GMM ডিভাইডেড বাই আর, ডব্লিউ ইকুয়াল। তো এখানেও সেম, আমরা প্রত্যেকটা জিনিসের পরিচয় আছে, আগে অলরেডি পরিচয়গুলো আমরা জানি। আর যে বস্তুটাকে মারবা তুমি পৃথিবী থেকে নিক্ষেপ করবা, সেই বস্তুটার ভর হচ্ছে আমার এম। ওকে, এবার আসি আমাদের মহাকর্ষ প্রাবল্যটাতে। তো মহাকর্ষ প্রাবল্যটা কি, মহাকর্ষ প্রাবল্যটা হচ্ছে অসীম থেকে আমি 1 কেজি ভরের একটা বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনবো, তাহলে সেই ক্ষেত্রে সে যে বল অনুভব করবে, মনে করো কি এই ধরো এটা হচ্ছে পৃথিবী আছে,
আমি অসীম থেকে 1 কেজি ভরের একটা বস্তুকে আনলাম, মহাকর্ষ ক্ষেত্রে এই বিন্দুটাতে আমি আনলাম, ধরো এখানে আনলাম, তাহলে সে একটা বল এফ বল অনুভব করবে, একটা আকর্ষণ বল অনুভব করবে পৃথিবীর দ্বারা। ঠিক আছে, এই বলটা কি বলা হবে? মহাকর্ষ প্রাবল্য। নর্মাল ক্ষেত্রে ভাই আগেও তো হিসাব করছি আমরা বল, সেক্ষেত্রে যে কোনো ভরের জন্য যদি তুমি বের করতা সেটাকে আমরা এফ বলতাম, কিন্তু এইটাই যখন আমরা 1 কেজি ভরের জন্য ফিক্স 1 কেজি ভরের জন্য হিসাব করব, তখন সেটাকে আমরা বলবো মহাকর্ষ প্রাবল্য ই। ওই যে আমাদের স্থিতহিতের ক্ষেত্রে সেটাকে আমরা পড়তাম তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, ওইখানে আধান কাজ করতে, এখানে ভর কাজ করতেছে, দ্যাটস এটা কিছু না। তো এখানে সিমিলারলি এম ভরের বস্তুর জন্য যদি এম ভরের বস্তুকে তুমি যদি আনো, মানে এখানে এম ভর মনে করো এম কল 5 কেজি বা 10 কেজি এরকম কোন একটা ভরের বস্তু, সেক্ষেত্রে মনে করো তার হচ্ছে কি এফ বল কাজ করতেছে, তাহলে 1 কেজি ভরের জন্য তার একটা স্পেশাল নাম দেওয়া হয়, এটাও কিন্তু একটা বল ভাই, এটা একটা স্পেশাল নাম দেওয়া হবে, তখন এটা হচ্ছে এফ বাই এম। এটা একক কি হবে ভাই? এফ বাই এম অবভিয়াসলি নিউটন পার কেজি। ঠিক আছে, মানে প্রতি 1 কেজি ভরের বস্তু কোন একটা বিন্দুতে আনলে সে কতটুকু বল অনুভব করে সেটা বুঝায় আমার। ঠিক আছে, মনে করা আছে 500 নিউটন পার কেজি কোন এক মহাকর্ষ প্রাবল্য, এটার মানে হচ্ছে 1 কেজি ভরের বস্তুকে এই বিন্দুটাতে আনলে সে 500 নিউটন বল অনুভব করবে। এখন এখানে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, মহাকর্ষ বল আর আমাদের অভিকর্ষ যে ত্বরণটা ব্যবহার আমরা হিসাব করি, এই দুইটা আসলে সেম জিনিস। আসলে মহাকর্ষ প্রাবল্যটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণের মানের সমান, একই জিনিস দুইটা আসলে। তো এই জিনিসটাই দেখো আমাদের, তো ই এর সূত্রটা আমার হচ্ছে জি এর সমান জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার, তো এটাকে আমরা কিন্তু আরো জিও বলতে পারি। সো এইটা মাথায় রাখবা, তুমি যে কোনো একটা বিন্দুতে তুমি যদি সেই বিন্দুটাতে মহাকর্ষ প্রাবল্য ই এর মান বের করতে পারো, তুমি সেটাকে জি বলতে পারবা। মানে কোন একটা বিন্দুতে ই এর মান যা হবে, ওই বিন্দুতে জি এর মান এক্স্যাক্টলি তাই হবে, কারণ মহাকর্ষ প্রাবল্য আর মহাকর্ষ মানে আমাদের অভিকর্ষ যে ত্বরণ, তাদের মানটা সেম বা একই জিনিস। ঠিক আছে, এটা ওকে, বুঝতে পারছি। এর পরবর্তীতে আমরা যদি চলে আসি লাস্ট টপিক আমাদের, যে বিভিন্ন অক্ষাংশে জি এর মান। তো বিভিন্ন অক্ষাংশে জি এর মানটা কি ভাই? যে তোমার পৃথিবীর বিভিন্ন, আমরা জানি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইতে পড়ছি, পৃথিবীকে দুইটা ভাগে মানে নিরক্ষরেখা বরাবর আমাদের যে ভাগ করা হয়, তখন আমাদের পৃথিবীর বিভিন্ন পজিশনে আমাদের তার একটা মান নির্ণয় করা হয়, মানে অক্ষাংশ হিসাব করা হয়। ঠিক আছে, এটা তো এটা যদি মনে করো আমাদের বিষুব বলে ফেলি, এটাকে আমি ভাগ করলাম, যে এরকম 4 ভাগে বা ভাগ করলাম, এটা হচ্ছে আমাদের বিষুব অঞ্চল। এই বিষুব অঞ্চলের সাথে আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে তার অবস্থান, সেটা হচ্ছে আমাদের ল্যামডা এর ভ্যালু। ঠিক আছে, এটাকে এই কোণটাকে আমরা ল্যামডা দ্বারা, থিটা দ্বারা না, ল্যামডা দ্বারা এই ক্ষেত্রে প্রকাশ করা হয়। এটা একটা কোণের মান, যে তার পজিশনটা বিষুব অঞ্চল বরাবর ওই রেখার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটাকে বলা হয় অক্ষাংশ। ঠিক আছে, এটা আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ে আসছিলাম ক্লাস 9-10। ওকে, তো এখানে এইটা যদি আমাদের ঘূর্ণনক্ষ হয়, মেরু বরাবর এটা ঘূর্ণনক্ষ মানে ঘুরতেছে, এই অক্ষ বরাবর এইভাবে চারপাশে পৃথিবীটা এইভাবে ঘুরতেছে। ঠিক আছে, আণবিক গতির মতো করে, তাহলে সেক্ষেত্রে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেই ল্যামডাটা আমি হিসাব করবো বিষুব অঞ্চলের সাথে। সেটা যদি হিসাব করি তাহলে আমাদের জি প্রাইম মানে ওই অক্ষাংশের জন্য আমাদের জি এর ভ্যালুটা কি হবে? জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। ভাই এটা কোনটা কি ভাই? ওমেগা হচ্ছে আমাদের এই বৃত্তাকার মানে পৃথিবীটা যেভাবে ঘুরতেছে তার একটা কি আছে, তার একটা কৌণিক বেগ আছে, এই ওমেগা হচ্ছে সেই কৌণিক বেগটা, ওমেগা হচ্ছে আমাদের সেই কৌণিক বেগ। আর তো পৃথিবীর ব্যাসার্ধ স্বাভাবিকভাবে, আর হচ্ছে আমাদের কি অন্য গ্রহের জন্য ব্যবহার করলে অন্য গ্রহের ব্যাসার্ধ, আর ল্যামডা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা আছে সেটা। এখন সাপোজ এইটা তুমি বিষুব অঞ্চলের জন্য বের করতে যাও, বিষুব অঞ্চলে আমাদের যে অক্ষাংশের ভ্যালুটা হয় সেটা হচ্ছে 0 ডিগ্রি। এটা মুখস্থ রাখবে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। বিষুব অঞ্চলে ল্যামডা ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের কি ভাই? বিষুব অঞ্চলে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের জি এর মানটা সবচেয়ে কম হয়, বিষুব অঞ্চলে জি এর মান সবচেয়ে কম, এটা মনে রাখবা। বিষুব অঞ্চলে ব্যাসার্ধ বেশি হয়। ঠিক আছে, ব ব ব তিনটা ব, বিষুব অঞ্চলে ব্যাসার্ধ বেশি। তো যেখানে ব্যাসার্ধ বেশি সেখানে জি এর মানটা অবভিয়াসলি কম হবে। ঠিক আছে, যেখানে ব্যাসার্ধ মানে আর বেশি যেখানে, সেখানে জি এর মান কম। তো স্বাভাবিকভাবে এখানেও আমরা যদি তোমার অক্ষাংশের মাধ্যমে বের করি, সেক্ষেত্রে দেখবো যে আমাদের যে অ্যাকচুয়াল জি আছে 9.8, সেই 9.8 থেকে আমাদের ওমেগা স্কয়ার এই ভ্যালুটা বিয়োগ হচ্ছে, এরকম একটা বিষয়। তো জি এর মানটা বিষুব অঞ্চলে কম আসবে, 9.8 থেকে কম আসবে। ওকে, এবার ল্যামডা ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ মেরু অঞ্চলে ওই বস্তুটার অবস্থান হইলে সেক্ষেত্রে আমাদের মেরু অঞ্চলে তার কোনো কেন্দ্র বিমুখী মানে কেন্দ্র বিমুখী বল কাজ করে না। যখন সে এই পয়েন্টটাতে থাকে তখন তার কোনো কেন্দ্র বিমুখী বল কাজ করে না। ঠিক আছে, কেন কাজ করে না আমি ব্যাখ্যা গেলাম না, রিজন আছে, বাট সেখানে কাজ করে না। যেহেতু কাজ করে না, তার মানে ওমেগার মানটা 0, ওমেগা ইকুয়াল 0, ওমেগার মান 0 হলে তার মানে পুরো ভ্যালুটা আমার 0 চলে আসে। দ্যাটস ওয়াই জি প্রাইম সমান জি চলে আসে। ঠিক আছে, কারণ এই পুরো ভ্যালুটাই 0 চলে আসে, ওমেগার মান 0 হতে পুরো ভ্যালুটাই আমার 0। অথবা আরেকভাবেও বলতে পারি আমি, যে হচ্ছে তোমার যে এই ল্যামডাটা তুমি যদি ল্যামডার মানটাও বসাও, এই ল্যামডার মানটা তুমি 90 ডিগ্রি বসাও, তাহলে cos 90 ডিগ্রি মান কত ভাই? cos 90 ডিগ্রি মান আমরা জানি 0, তাহলে cos 90 ডিগ্রি মান 0 বসালে কিন্তু পুরোটা 0। অ্যাকচুয়ালি তোমার টেস্ট করা এইভাবে আসলে cos মানে ল্যামডার মান 90 ডিগ্রি বসলে পুরোটা 0 চলে আসে। দ্যাটস ওয়াই আমার এই পার্টটা কাটা চলে যায়। ঠিক আছে, এটা ওকে। তো এই কারণটাতে দেখা যায় আমাদের কি যে জি আমাদের মেরু অঞ্চলে জি এর মানটা সবচেয়ে বেশি হয়ে থাকে। ঠিক আছে, সো এই ছিল আজকের মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারের লেকচারটা। এখানে যদি আমি লাস্ট তোমাদের ইম্পর্টেন্ট আমাদের টপিকগুলো আরেকবার একটু বলে দিই, সেক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখবা যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে
তোমার ভূস্থির উপগ্রহটা, এই যে ভূস্থির উপগ্রহটা, এটা গহ নাম্বারে প্রচুর আসে। এটা সহজ কথায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের যে বিষয়গুলো আছে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে তোমার বেগ বের করতে বলবে, কোন একটা নির্দিষ্ট উচ্চতায় বা এত বেগ হলে সেটা কত উচ্চতায় সেট করা হয়েছে সেটা বলবে। তো ওই কৃত্রিম উপগ্রহের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভূস্থির উপগ্রহ, মানে কৃত্রিম উপগ্রহের একটা সাব টপিক বলতে পারো। ঠিক আছে, সেটা হচ্ছে ভূস্থির উপগ্রহ। তোমাকে এখানে ডিসিশন চাইবে যে এই গ্রহটা ভূস্থির উপগ্রহ হবে কিনা, বা ভূস্থির উপগ্রহ বানাতে হলে আমাকে কি পদক্ষেপ নিতে হবে, এরকম টাইপের কোয়েশ্চেন করবে। ঠিক আছে, তো এগুলো যদি যায়, এরপরে আমাদের 2 স্টার টাইপের কিছু টপিক, সেটা হচ্ছে 2 স্টার না, 3 স্টারের আরেকটা টপিক বলতে গেলে সেটা হচ্ছে মুক্তিবেগ। আমাদের প্রায় মনে করো অন্য কোনো গ্রহেরও মুক্তিবেগ বের করতে বলতে পারে। সাপোজ তোমার মনে করো হচ্ছে মঙ্গল গ্রহের মুক্তিবেগ বের করতে বললো, মঙ্গল গ্রহের বাকি যা প্রয়োজনীয় সেগুলো তোমাকে দিয়ে দিল, দেন তোমার মঙ্গল গ্রহের জন্য মুক্তিবেগ বের করতে বলো, এরকম বিষয়। বা পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের মুক্তিবেগের একটা তুলনা করতে বলতে পারে, এরকম বিষয় বের করতে বলবে। ওকে, এরপরে আমাদের আসে কি বাকি যে আদার্স টপিকগুলো আছে, বিভিন্ন স্থানে জি এর মান। মনে করো তুমি একটা নির্দিষ্ট উচ্চতার পরিমাণ উপরে গেলা বা একটা নির্দিষ্ট পরিমাণ গভীরে গেলা, ঠিক আছে, সেক্ষেত্রে জি এর মানটা কত সেগুলো আমাদের হিসাব করার প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারের সাথে তোমার যে এরপরে 8 নম্বর চ্যাপ্টার আমরা পর্যাবৃত্ত গতি, এই চ্যাপ্টারের সাথে কিছুটা কানেকশন আছে বা মিল আছে, প্রয়োজন হয় চ্যাপ্টারটা আমাদের, কারণ বিভিন্ন স্থানে জি এর মানটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আজকের জন্য এতটুকুই। নেক্সট কোন টপিকে ভিডিও চাও সেটা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।